শাবাশ তারেক রহমান সাহেব, শাবাশ। জামাত ইসলামের ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতি নিয়ে পুরো রাজনৈতিক অঙ্গনে তোলপাড় লেগে গেছে। হাজার বছর না লক্ষ বছরের শ্রেষ্ঠ মানব হতে পারেন যে প্রফেসর ইউনূস, সেই প্রফেসর ইউনূসকে যমুনা ছাড়তে হলো, এর চাইতে দুঃখের খবর আর কি হতে পারে? দেশ থেকে পালাতে গিয়ে বিমানবন্দরে র্যাবের হাতে আটক সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। পদ শূন্য হলে ঈদের আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি ইসির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রপতি মিথ্যাচার করে শপথ ভঙ্গ করেছেন বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে তিনি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে। কার্যালয়টির চারপাশে অবস্থান করছে 2 শতাধিক পুলিশ সদস্য। আইন শৃঙ্খলা বাহিনী বিবৃতি অনুযায়ী সন্দেহভাজন জিনিসপত্র জব্দের অনুমতি দেওয়া হয়েছে তাদের। আজকে চুপ্পু সাহেব যা করতেছে এটা বিশ্বাসঘাতকতা। সেদিন রাতে যারা যারা বঙ্গভবনে ছিল সব চোখের সামনে ঘটছে, আর তিনি যে সাক্ষাৎকার দিচ্ছেন সরাসরি একটা মিথ্যা কথা বলছে, সে তার শপথ ভঙ্গ করছেন। আমার না এই শিলং সালাউদ্দিন সাহেবের হাঙ্গেরের স্বরাষ্ট্র উজির 2 দিন আগে কইছে। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো তাই বলবো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। জামাত ইসলামের ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতি নিয়ে পুরো রাজনৈতিক অঙ্গনে তোলপাড় লেগে গেছে। এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়ায়, হাটে বাজারে, গ্রামে গঞ্জে, ঘরে, সর্বত্র আলাপ একটাই, জামাতের ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছেন। এটা ইতিহাসের একটা মাইল ফলক। দিস ইজ ফার্স্ট টাইম ইন হিস্ট্রি। আমি এই দৃশ্য দেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম, একটু গবেষণা করার চেষ্টা করলাম যে ইতিহাসে এরকম কখনো ঘটেছে কিনা যে বিরোধী দলের আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন। না, দিস ইজ ফার্স্ট টাইম ইন আওয়ার হিস্ট্রি। হ্যাঁ, অতীতে জামাত ইসলামের ইফতার মাহফিলে খালেদা জিয়া গিয়েছেন, কিংবা সরকারি দলের ইফতার মাহফিলে বিরোধী দলের প্রতিনিধি গিয়েছেন, বিরোধী দলের ইফতার মাহফিলে সরকারি দলের প্রতিনিধি গিয়েছেন, মন্ত্রীদের ইন্টারাকশনের অনেক তথ্য আমি পেয়েছি, কিন্তু প্রধানমন্ত্রী স্বয়ং বিরোধী দলের ইফতার মাহফিলে হাজির হয়েছেন, দিস ইজ ফার্স্ট টাইম। তবে দাওয়াত দেওয়ার ঘটনা অনেক ঘটেছে, কিন্তু উপস্থিতির ঘটনা এই প্রথম। এই জন্য ক্রেডিট তারেক রহমানের। এবং এই ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার গভীর তাৎপর্য রয়েছে রাজনীতিতে। বাংলাদেশ সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্টরা নেই, থাকবে না। এই ইফতার মাহফিলের যে দৃশ্য, এটা দেখে সরকারি দল বিরোধী দল পারস্পরিক প্রতিদ্বন্দ্বী এটা মনে হয়নি। আমি একটা ইউরোপ আমেরিকাতে একটা সভ্য কালচারের ঘ্রাণ পেয়েছি এখান থেকে। এক বিরল দৃশ্য, বিরল ইতিহাস। বিএনপি জামাতের মধ্যে এক বিরল সমঝোতা হয়েছে, সেটা এখানে স্পষ্ট হয়েছে। কি সেই সমঝোতা? যে সেই পুরনো রাজনৈতিক কালচার, সরকারি দল বিরোধী দল ধাওয়াধাওয়ি করো, একে অপরকে মারো, সরকারি দলকে কথায় কথায় ডিস্টার্ব করো, বিরোধী দলকে ধরো, এটা বিএনপিও করবে না, জামাতও করবে না। এই বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এমনকি শুধু ইটস নট অনলি বিটুইন জামাত ইসলামী এন্ড বিএনপি, নট অনলি বিটুইন তারেক রহমান এন্ড ডক্টর শফিক রহমান, amongst all political parties existing in Bangladesh now, except Aওয়ামী লীগ and their দোসর। দর্শক, এখানে দেখেন, আমরা শুধু প্রধানমন্ত্রী জামাতের ইফতার মাহফিলে গেছেন এটা দেখছি, অন্যদিকে এনসিপির একটা ইফতার মাহফিলে গেছেন সড়ক পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম, যাকে এনসিপির লোকজন আল্লামা রবিউল ইসলাম চান্দাবাজি নানান ভাষায় কথা বলেন। এর মানে সমালোচনা আছে, এনসিপির বিরুদ্ধে কঠোর অবস্থান আছে এই সড়ক পরিবহন মন্ত্রী রবিউল ইসলামের, কিন্তু তিনি এনসিপির ইফতার মাহফিলে গিয়েছেন। এর মানে এই বাংলাদেশটার আগে বাংলাদেশ নাই, এটা নতুন বাংলাদেশ, এটা একটা সমঝোতার বাংলাদেশ। হ্যাঁ, এই সমঝোতা, এটাকে বলে সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি হয়েছে যে না, তার বাংলাদেশটাকে গড়ে তুলবে। এখানে এই জন্য আমরা সরকারি দলের প্রাণখুরি সমালোচনা করছি। বিএনপির একটা শক্তিশালী গ্রুপ আমাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। আমি বিএনপির হাইকমান্ডের সাথে আলোচনা করে যেটা দেখলাম যে না, তারা অ্যাপ্রিসিয়েট করছে এবং ওয়েলকাম করছে যে সমালোচনা যত ইচ্ছা তত করো, কোনো সমস্যা নেই। সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ, হাজারো ব্যর্থতা। এখানে জামাত ক্ষমতা আসলে যে একদম রাতারাতি সব উন্নত হয়ে যেত তা না, অনেক সমস্যা হয়তো একটু তাড়াতাড়ি সমাধান হতো, দুর্নীতি থাকতো না, আন্তরিকতা, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের মানুষেরই তো সমস্যা, বাংলাদেশের মানুষের কালেকটিভ ডেভিয়েশন, সেই জায়গায় অবস্থার একদম কাঙ্ক্ষিত মানের উন্নতি হতে সময় লাগবে। কিন্তু আমরা যেটা দেখছি সত্যি অসাধারণ। জনাব তারেক রহমান জামাতের ইফতার মাহফিল গিয়েছেন এবং ডক্টর শফিকুর রহমান বিএনপি ইফতার মাহফিলে যাবেন। এই দৃশ্য দেখে পুরো বাংলাদেশের মাঠ পর্যায়ের বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে একটা আনন্দের বন্যা, এবং তাদের মধ্যে যে বিভেদ, যে দূরত্ব, এটা অর্ধেক কমে গেছে শুধু এই ছবি দেখে।
ইউনিয়ন পর্যায়ে একদম উপজেলা জেলা পর্যায়ে বিএনপির ইফতার মাহফিল এখন জামাতকে দাওয়াত দিবে, জামাতের ইফতার মাহফিল এখন বিএনপিকে দাওয়াত দিবে, এবং বিভিন্ন প্রোগ্রামে বিএনপির প্রোগ্রামে জামাতকে দাওয়াত দিবে, জামাতের প্রোগ্রামে বিএনপিকে দাওয়াত দিবে। এই দৃশ্য এখন থেকে শুরু হবে এবং তারেক রহমান শফিকুর রহমান এই দৃশ্যের সূচনা করলেন। এটা যদি করতে পারে ডেফিনেটলি বিএনপি অনেক ভুল করবে এবং করছে, সমালোচনা হবে, কিন্তু সরকার পতন করো, রাজপথে নামো, একদম উল্টে ফেলো না, এটা হবে না। সত্যিকার অর্থেই বিরোধী দলের সহযোগিতা পাবে, কোঅপারেশন পাবে সরকারি দল। অতএব এই বিরল দৃশ্য শুধু একটা ইফতার মাহফিলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন, এটা সরকারি দল বিরোধী দলের সংঘাত পরিবর্তন, এটা নতুন বাংলাদেশের প্রমাণ, এটা বিএনপি জামাতের মধ্যে একটা সমঝোতার স্পষ্ট প্রমাণ, সোশ্যাল কন্ট্রাক্ট। বিএনপি জামাত এনসিপিও এখানে আছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সামাজিকভাবে ফিরবে ডেফিনেটলি, কিন্তু আওয়ামী লীগ ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো হতে পারে না, ফোর্থ ফিফথ দল হিসেবে থাকবে। তাও শেখ পরিবার মুক্ত আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ থাক, এটাও খারাপ না। তো দর্শক, তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের ইফতার মাহফিলে, এটাও অসাধারণ বক্তব্য, অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। অবশ্যই তারেক রহমান আরেকটু প্রস্তুতি নিয়ে আসলে ভালো হতো। দলের নাম, দলের নেতাদের নাম তিনি উপস্থিত বা মুখস্থ বক্তব্য দেন, এটা ঠিক আছে, কিন্তু মুখস্থ বক্তব্য দিলেও, মানে লিখিত বক্তব্য দেন না নর্মালি, সরাসরি বক্তব্য দিলেও আগে গাড়িতে বসে প্র্যাকটিস করা আছে, অথবা কি বলবেন এটা সাজানো আছে, আমরা তো জানি, আমরা তো বক্তব্য দিই। তো এই জন্য তারেক রহমান আরেকটু প্রস্তুতি থাকলে ভালো হতো, যেমন কিছু কথা এটা থাকলে ভালো হতো। যেমন জামাত ইসলামের নামটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারেনি, বাংলাদেশ জামাত ইসলাম না, বাংলাদেশ জামাতে ইসলামী, তো এটা বলা উচিত নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েব আমির, মানে এই উচ্চারণটাও এগুলো যথাযথভাবে বলতে পারেনি, গুলিয়ে ফেলেছেন। এগুলো একজন স্মার্ট, তারেক রহমান কিন্তু স্মার্ট প্রাইম মিনিস্টার। আমরা ইন্টারপ্রাইজ বলি আর যাই বলি না, কিন্তু সুপার স্মার্ট প্রাইম মিনিস্টার। আমি ভেবেছিলাম যে তার ইংরেজিতে লেখিংস আছে, কিন্তু না, অত্যন্ত চমৎকার ইংরেজি বলেন এবং সুপার স্মার্ট প্রাইম মিনিস্টার, কোনো সন্দেহ নেই। আই মাস্ট অ্যাপ্রিশিয়েট ইট। সমালোচনা করবো, কিন্তু তিনি চলন বলনে ভাবে চেহারায় একদম ইউরোপ আমেরিকার ইয়াং প্রাইম মিনিস্টারদের মতো একটা ছাপ লক্ষ্য করছি। তো এই জন্য একটু প্রস্তুতি নিলে আরো ভালো হবে মনে হয়। তো এখানে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের মধ্য দিয়েও একটা নতুন বাংলাদেশের বার্তা প্রতিচ্ছবি দেখা যায়। সেখানে স্পষ্টতই যে রাজনৈতিক দলগুলোর দিকে মানুষ তাকিয়ে আছে, দেশ গড়তে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে, ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং ত্যাগের কথা এমন ভাবে তারেক রহমান বক্তব্য দিয়েছেন, মনে হয় যেন সেই বিএনপি জামাত যখন জোট ছিল, জোটের মিত্র হিসেবে যখন একদল আরেকদল ইফতার মাহফিলে যেত, তখনকার যেরকম কথা বলতো তারেক রহমান অনেকটা এরকম কথা বলেছেন। ত্যাগের যে ইতিহাস, এই গণতন্ত্রের উত্তরণের জন্য যে এত ত্যাগ, মানে বিএনপি জামাত যৌথভাবে সফল হয়েছে, বিজয়ী হয়েছে। এই নির্বাচনে বিএনপি জিতেছে, জামাত জিতেছে, কেউ হারেনি, এটাই বাস্তবতা। হেরেছে ফেসিবাদ, হেরেছে ষড়যন্ত্রকারীরা, বিএনপি জামাত জিতে গিয়েছে। তারেক রহমানের বক্তব্যে ঠিক এরকম একটা প্রতিচ্ছবি ছিল। তো আমার মনে হয় মাঠ পর্যায়ে বিএনপির যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, এদেরকে দমন করতে পারলে বাংলাদেশ তার মঞ্জিলে মকসুদে যাচ্ছে। যমুনায় আজকে বিষাদ নেমে এসেছে। যমুনায় রাজ্যের হাহাকার, যমুনার প্রতিটি ইট যেন কান্নায় ভেঙে পড়েছে, যমুনার প্রতিটা দেয়াল শোকে কাতর হয়েছে। যমুনা থেকে এক হাহাকার বাণী শোনা যাচ্ছে, ছুটে আসছে, জনতার দিকে ধেয়ে আসছে যে কত বড় মহারথীকে আমরা হারিয়ে ফেললাম। যমুনা এই কান্না কবে নাগাদ থামাতে পারবে? নতুন প্রধানমন্ত্রী যমুনায় উঠলেও যমুনার এই কান্না থামবে কিনা? যমুনার বুকে বিশাল বিশাল ঢেউ এই কান্নাকে আরো বেশি উগরে দেবে কিনা? এই কান্নার মানে শব্দ দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কিনা? সেই প্রশ্নগুলো আজকে জাতির সামনে, জাতির বিবেকের কাছে চলে এসেছে। কারণ যমুনা ছেড়ে দিয়েছেন অতঃপর অনেক সমালোচনার মুখে সাবেক প্রধান উপদেষ্টা, বিশ্বজয়ী, বিশ্ববরেণ্য, বাংলাদেশে তো বটেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির যে জরিপ করেছিল বিবিসি বাংলা, সেখানে বঙ্গবন্ধুকে সেই উপাধি দিয়েছিল তারা। জরিপে সেটাই পাওয়া গিয়েছিল। রবীন্দ্রনাথকে ডিঙিয়ে বঙ্গবন্ধু হয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এখন যদি জরিপ করা হয় তাহলে নিশ্চিত করেই হাজার বছর না, লক্ষ বছরের শ্রেষ্ঠ মানব হতে পারেন যে প্রফেসর ইউনূস। সেই প্রফেসর ইউনূসকে যমুনা ছাড়তে হলো, এর চাইতে দুঃখের খবর আর কি হতে পারে? তাকে যমুনায় রেখে দিলে হতো না? কিংবা এই যে 1.5 বছর দেশকে ইউরোপে পরিণত করলেন তিনি, সিঙ্গাপুরে পরিণত করলেন তিনি, তার পুরস্কার হিসেবে সামান্য একটু মানে ট্রফি হিসেবে যমুনাটা তার জন্য বরাদ্দ করে দিলে পারতো না সরকার? আমার মনে হয় যে পারত। কারণ অনেক কিছুই তো একটা দেশ অনেক মানুষকে, তার জনগণকে, তার নাগরিককে দিয়ে থাকে। এটা দিলে এমন কি ক্ষতি হতো? কিন্তু হাই আল্লাহ খালেদ, এই কাজটা নতুন সরকার করলো না। এই নতুন সরকার যে কাজটা করলো না, তার মানে নতুন সরকার একজন জ্ঞানীর, মানে একজন গুণীর সমাদর করতে পারলো না।
এটা ভবিষ্যতে নিন্দার কাজ হবে কিনা সেটা হয়তো ইতিহাসই কথা বলবে। যমুনা ছেড়েছেন প্রফেসর ইউনূস, যমুনা ছেড়ে নিজের বাসায় উঠেছেন গুলশানে। তার মেয়াদ শেষ হয়েছে 17 তারিখে, 28 তারিখে তিনি যমুনা ছাড়লেন এবং যমুনা ছাড়ার এই তথ্যটা নিশ্চিত যেটা করছে গণমাধ্যম, সেটা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। কি হলো, কেন যমুনা ছাড়লেন, এরপরে তিনি কোথায় যাবেন, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের যমুনা ছাড়ার কথা। যমুনা ছাড়ার মাধ্যমে যমুনাতে রাজ্যের হাহাকার তৈরি হওয়ার কথা। যমুনাতে যে কর্মচারীরা কাজ করতেন তারা নিশ্চয়ই আজকে প্রচুর কান্নাকাটি করেছেন। সেই দৃশ্য যদি ডকুমেন্টারি হিসেবে উপস্থাপন করেন আমাদের খুবই প্রিয় ভাজন প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সেক্রেটারি, তিনি যদি এই ডকুমেন্টারিটা জাতিকে দেখার সৌভাগ্য করে দেন, কিংবা সাবেক সংস্কৃতি উপদেষ্টা তিনি যদি এই ছাড়ার মুহূর্ত, আবেগঘন মুহূর্ত নিয়ে একটা ফিল্ম বানান এবং সেই ফিল্মের পৃষ্ঠপোষকতা যদি রাষ্ট্র করে, তাহলে কি অসাধারণ একটা ফিল্ম আমরা পেতে পারতাম। কিন্তু আমার মনে হয় যে আমরা সেখান থেকে বঞ্চিত হলাম। গণমাধ্যম নিশ্চিত করছে তিনি যমুনা ছেড়েছেন। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যমুনা ছেড়ে গুলশানের নিজ বাসায় ডক্টর ইউনূস। আজকে দুপুরে তিনি যমুনা ছেড়েছেন, গুলশানের নিজের বাসায় উঠেছেন বলে কালবেলাকে নিশ্চিত করেছে একটি মহল, একটি মানে প্রধান উপদেষ্টা সাবেক যিনি, তার কাছের মানুষরা। সূত্র বলছে যমুনা ছাড়ার পর ভবনটিতে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে, যাতে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে অফিসিয়াল রেসিডেন্স হিসেবে উঠতে পারেন এবং ঈদ উল ফিতরে বিদেশি কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারেন। অর্থাৎ তারেক রহমান ঈদের আগেই যমুনায় উঠছেন এমন তথ্য কালবেলা দিচ্ছে। কিন্তু এর আগে গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল যমুনা প্রফেসর ইউনূস ছাড়ার পরে অন্তত 2 মাস সময় লাগবে সংস্কার কাজ করতে, কারণ নতুন একজন উঠবেন, নতুন প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী সেখানে 5 বছর থাকবেন। এই 5 বছর থাকার জন্য অনেক কিছুই তো তার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এটা অবশ্যই করা উচিত। সেটা মাত্র এই 10-12 দিনে করা সম্ভব হবে কিনা, 15 দিনে করা সম্ভব হবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। রোজায় ধরিছে আমার না, এই শিলং সালাউদ্দিন সাহেবের হাঙ্গেরের স্বরাষ্ট্র উজির 2 দিন আগে কইছে বিডিআর বিদ্রোহের জন্য নতুন করে তদন্ত কমিশন হবে। আচ্ছা, আর গতকাল কইছে না হবে না নতুন কমিশন, সে নাকি আগের রিপোর্ট পড়ে দেখে নাই। কইছে আগে পুরো প্রতিবেদন না দেখেই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি নিয়ে কিছু মন্তব্য করেছিলাম। আমি 2-1 দিনে দেখেছি, আমি কয়েকদিন আগে এই রিপোর্টটা পুরো না দেখেই কিছু কথা বলেছি যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। আপনি বলেছেন যে আপনারা নতুন করে একটা তদন্ত কমিশন, না, এটা একটু আগে কি বললাম যে আমি তো পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট না দেখে কথা বলেছিলাম, আজকে এটা সংশোধন করলাম, একটু আগে তো বললাম। এখন তার সংশোধন করিচ্ছে, তখন কিন্তু কইছিল তাদের ইস্তেহারে আছে পূর্ণ তদন্ত করার কথা, কয়দিনে আওলায় গেছে। এর আগে কইছিল মব সৃষ্টি করে দাবি আদায় করা বন্ধ, সব বন্ধ হবে, মব কালচার শেষ, ফুল স্টপ। কোথাও যদি এমন ঘটনা করে আমাদের রিয়াকশন হবে অত্যন্ত কঠোর। কিন্তু আজকেই মব কইরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের তারে দেওয়া হইল। দেখেন শিলং সালাউদ্দিন কিছু কইছে এটা নিয়ে, কয় নাই। কঠোর রিয়াকশন হয়েছে, হয় নাই। তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে লোকটা বিধ্বস্ত ব্যাংকিং সেক্টরকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করলেন, তারা অপমান করে বের করে দেওয়া হইলো, বিএনপির লোকেরা করেছে। 25 বিলিয়ন থেকে 35 বিলিয়ন করে গেল যে লোকটা রিজার্ভ দেশের, কি অপমানটাই না করলো বিএনপি। তবে এটা মব কিনা বলা মুশকিল। ফুন্দের আলো এটারে মব কইছে, আবার একই গ্রুপের দিল্লি স্টার এটারে বিক্ষোভ বলছে। বিক্ষোভ, ওরে বাবা, মানে কোনটারে সে মব বলে কোনটারে বিক্ষোভ বলে, এটা দিয়ে বুঝবেন যে কিভাবে সে ভাষা নির্মাণ করে, সত্য নির্মাণ করে কিভাবে। শয়তানিটা তার কোথায়, মানে ট্রান্সক্রম গ্রুপ আধামমিন হয়েছে। আধামমিনের গল্প জানেন না? মৌলানা ভাসানী তো বামপন্থীদের সাথে রাজনীতি করতো, জানেন তো, সেই জন্য ওনারে রেড মৌলানা কওয়া হইতো। উনি বাংলাদেশের আলেম ওলামাদের কাছেও কিন্তু প্রিয় ছিলেন। তো আলেম ওলামাদের একটা অভিমান ছিল মৌলানা ভাসানীর ব্যাপারে, যে মৌলানা আমাদের সাথে রাজনীতি না করে বামপন্থী নাস্তিকদের সাথে রাজনীতি করতেছেন। তো এইটা কি হইলো, তো একদিন একদল আলেম ওলামা মৌলানা ভাসানীরা ধরছে, কইতেছে হুজুর কে আপনি কেন এই নাস্তিকদের সাথে রাজনীতি করতেছেন? তো মৌলানা ভাসানী হাসিয়া কয় সমস্যা কি? আলেম ওলামারা কয় কেন ওরা বলে আল্লাহ খোদা নাই, আপনি ওদের সাথে কেমনে থাকেন বলেন তো হুজুর, এটা সমস্যা না? তো মৌলানা ভাসানী কয় আরে দূর, ওরা আধা মুমিন হয়ে গেছে। ওই আধা মুমিন হয়ে গেছে মানে, আরে ও তো আধা কলেমা পড়ে ফেলিছে। তো সবাই বলে কেমনে ওরা আধা কলেমা পড়লো? তো মৌলানা ভাসানী কয় কলেমা লা ইলাহা আছে না, লা ইলাহা মানে কি কোনো উপাস্য নাই, তাই না? তো ওরা কলেমা এইটুকু বলে, এটা তো 8 আনা, তাই না? আমি সাথে আছি, বাকিটাও কয় নেবো ওদের, ওরা 16 আনা মুমিন হয়ে যাবে ইনশাল্লাহ। এইরকম আধা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হয় না।
দিল্লি স্টারকেও এটা মব বলতে হবে, কারণ বাংলাদেশের জার্নালিস্টিক ভোকাবুলারিতে এই মব শব্দটা দিল্লি স্টার আমদানি করেছে ইন্ডিয়া থেকে 111 এর টাইমে। এটা আমাদের মনে আছে, এটা রেফারেন্সও আছে। বামপন্থী আর বিএনপি করলে এটা বিক্ষোভ হয়ে যায় না, আর আমরা কিছু করলে এটা মব হয়। শয়তানি শয়তানি, জাউরার জাউরামি। এইটা আমার দেশ নয়া দিগন্ত বা সংগ্রাম মব বলছে কি? আমার চোখে পড়ে নাই। তাহলে আমাদের পক্ষ বলে মনে করি যে এগুলো সংবাদ মাধ্যমকে তারা কি করতেছে? আমরা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় ফাটাই দিতে পারবো, কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট তো ইনস্টিটিউশনাল মেমোরি তৈরি করে না। মানে আপনি গুগল সার্চ দিলে আমার কথা তো পাইবেন না, পাইবেন চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করেন আমার কথা পাবেন না, আপনি পাবেন এই মিডিয়ার কথা। তাই সোশ্যাল মিডিয়ার রিচ হয় অনেক, অনেক মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, অনেক মানুষ দেখে, কিন্তু ইনস্টিটিউশনাল মেমোরি যেটা সেটা তো তৈরি করতে পারে না। আমরা যে সমস্ত মিডিয়াকে আমাদের সমমানা বলে মনে করি, তারা যদি আমাদের কথাবার্তা আমাদের ন্যারেটিভকে আগায় নিয়ে না যায় তাদের প্রিন্ট মিডিয়াতে, তারা যদি পাল্টা ন্যারেটিভ তৈরি করতে না পারে, তাহলে আমি বাকশালী এলিট ইন্ডিয়ান ন্যারেটিভ কেমনে ভাঙবেন? যাই হোক, মূল আলাপে চলে আসি। মনসুর সাহেবকে সরায় কারে বসানো হয়? এই যে সংসদ নির্বাচন হইল না, এটা পরিচালনার লক্ষ্যে 41 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছিল বিএনপি। ওই কমিটির সদস্য ছিল হেরা সোয়েটার্সের এমডি এবং গার্মেন্টস ব্যবসায়ী মোস্তাকুর রহমান। দেখেন, হাসিনার আমলে মোস্তাকুর রহমান গার্মেন্টস ব্যবসায়ী গার্মেন্টসের সামনে, সোয়েটারের সামনে কি মিলাদ মাহফিল, দোয়া মাহফিল করিচ্ছে, দেখেছেন? মুজিব রেনিয়া, সর্দের বডিগার্ড রেনিয়া, দেখেছেন? বিএনপির লোক নির্বাচনের আগে বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবী গর্ব করে বলছিল বিরোধীদের অর্থমন্ত্রী হওয়ার মতো ফিগার নাই। জামাত ইসলাম যদি সরকারে আসে, কিন্তু অর্থমন্ত্রী কি হবে? তাদের কোনো প্রিপারেশন নাই। আসলে মূল ঝামেলা ছিল বিরোধীদের না, ওদেরই বিভিন্ন সেক্টরে যোগ্য লোক নাই। এই জন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন গার্মেন্ট ব্যবসায়ীকে এনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বানায় দেওয়া হইল। মাত্র 2 মাস আগে, গত ডিসেম্বরে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে বিশেষ নীতিমালায় 2 বছরের গ্রেস পিরিয়ড সহ 10 বছরের মেয়াদে তার মালিকানাধীন গার্মেন্টস কোম্পানি হেরা সোয়েটার্স লিমিটেডের 89 কোটি টাকা বকেয়া ঋণ পুনঃস্তফসিল করছে। মানে এটা খেলাপি ঋণ ছিল। লুটপাটের সব কারিগরের সাথে বাংলার লুথার কিং এর সিস্টেম হয়ে গেছে। তারাই মত তৈরি করে আগের গভর্নরকে, মনসুর সাহেবকে ব্যাংক থেকে বের করে দিছে। ব্যাংকিং খাতকে যেই লোকটা গত 1.5 বছরে আবার ঠিকঠাক করছিল, তাকে না সরাইতে পারলে চলতেছিল না বাংলার লুথার কিং এর। ওনারা সরাইলে একজন ঋণ খোলাপি সেটা ছোটখাটো গার্মেন্টস ব্যবসায়ীকে গভর্নর বানাইলো লুথার কিং। একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের প্রধান গভর্নর কেবল একজন ব্যাংকার না, তিনি মূলত রাষ্ট্রের আর্থিক সার্বভৌমত্বের রক্ষক। এটা একটা বিশাল পজিশন। আর্থিক সার্বভৌমত্ব আসলে কি? 1 নাম্বার হইতেছে নিজের মুদ্রার উপরে, নিজের টাকা পয়সার উপরে নিয়ন্ত্রণ। দেশ ঠিক করবে কত টাকা ছাপাবে, সুদের হার কত হবে, মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করবে। যদি অন্য দেশ বা সংস্থার চাপে এই সমস্ত ঠিক করতে হয়, তাহলে আর্থিক সার্বভৌমত্ব কমে যায়। আইএমএফ বললো, বিশ্বব্যাংক বললো এটা করো ওইটা করো, ওই চাপটা যদি সহ্য করতে না পারে গভর্নর, তাইলে আইএমএফ বিশ্বব্যাংকই দেশ চালাবে, আমরা না। 2 নাম্বার বৈদেশিক ঋণের উপরে স্বাধীনতা। যদি কোনো দেশ এত বেশি বিদেশি ঋণে ডুবে যায় যে ঋণদাতারা বলে এই বাজেট কাটো, ওই বাজেট কাটো, ভর্তুকি বন্ধ করো, এই কর বাড়াও, তাহলে বাস্তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নিজেদের থাকে না, ওরা নিয়ে নেয়। তাই তো করে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক তো তাই করে, বলে এইখানে ভর্তুকি দেওয়া যাবে না, এইখানে কাটো, এইখানে দাম বাড়াও, বিদ্যুতের দাম বাড়াও, এইটা করো সেটা করো। আমাদের অর্থনীতি আমরা চালাই না, ওরা চালায়। 3 নাম্বার ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা। দেশের ব্যাংক যদি বিদেশি শক্তি ও রাজনৈতিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে অর্থনীতি ঝুঁকিতে পড়ে যায়। একটা উদাহরণ দিয়ে বুঝি, ধরেন আপনার নিজের বাড়ি আছে, কিন্তু মাসের শেষে আপনি কি খাবেন, কি কিনবেন, সব সিদ্ধান্ত নেয় যদি আপনাকে যে ঋণ দিছে সে, তাহলে বাড়ি আপনার, কিন্তু নিয়ন্ত্রণ তো আপনার না। রাষ্ট্রের ক্ষেত্রে একই কথা। আর্থিক সার্বভৌমত্বের মানে হইতেছে নিজের টাকার মূল্য, ব্যাংকিং ব্যবস্থা, ঋণ এবং অর্থনীতি নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তার মানে বাংলাদেশ ব্যাংক আর সোনালী ব্যাংক এক ধরনের ব্যাংক না। তাহলে কেন্দ্রীয় ব্যাংক আর সাধারণ ব্যাংকের মধ্যে তফাৎ। সাধারণ ব্যাংক আমরা এটা প্রত্যেকদিন ব্যবহার করি, আমরা যাইতে পারি ওইখানে, টাকা জমা রাখি, ঋণ নিই, বাড়ি বানানোর লোন নিই বা ব্যবসার লোন দিই, এরা ক্রেডিট কার্ড দেয়, চেক দেয়, লাভ করার জন্য ব্যবসা করে, জনগণকে সেবা দেয়। উদ্দেশ্য কি? লাভ করা। কাজ করে সাধারণ মানুষের সাথে আর ব্যবসা প্রতিষ্ঠানের সাথে। সাধারণ মানুষ তাদের টাকা জমা রাখে, এই টাকা নিয়ে এসে আরেকজনকে ঋণ দেয়, আমাদেরকেও ঋণ দেয়, ব্যবসা প্রতিষ্ঠানকেও ঋণ দেয়, আর এই টাকা ঋণ দিয়ে সে লাভ করে ব্যাংক। আপনার অ্যাকাউন্ট যে ব্যাংকে আছে সেটা সাধারণ ব্যাংক। আর সেন্ট্রাল ব্যাংকটা কি? এটা হলো দেশের সব ব্যাংকের মা বাপ, এরা দেশের টাকা ছাপে। আপনি টাকা খুলে দেখেন, ওখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার আছে। এটা টাকা ছাপায়, সুদের হার ঠিক করে, ব্যাংক কত সুদ দেবে, সব ব্যাংক ঠিকভাবে চলতেছে কিনা সেটা তদারকি করে, দেশের ডলারের রিজার্ভটা সামলায়। আপনি বাংলাদেশ ব্যাংকে যেতে পারবেন না, কারণ বাংলাদেশ ব্যাংক সাধারণ মানুষকে সেবা দেয় না, এ পুরো দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসা করে না। ব্যাংকের লক্ষ্য হচ্ছে আর্থিক স্থিতিশীলতা ঠিক রাখা। সে কাজ করে সরকার, অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে। 3 ধরনের এন্টিটির সাথে কাজ করে। সাধারণ ব্যাংক আপনার টাকার দেখভাল করে, কেন্দ্রীয় ব্যাংক দেশের টাকা এবং অর্থনীতির দেখভাল করে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।